নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, মধুচক্র। ফন্দিটা প্রথমে অনাথের মাথাতেই এসেছিল। সেই প্রথম দেখেছিল ডাকাতে ভিটে আম গাছে মৌচাক পড়েছে। আমাদের বাড়ির দক্ষিণ দিকে একটা জংলা ভিটে আছে। ভিটেটা বাড়ির একেবারে লাগা নয়, মাঝখানে বড় একটা এঁদো পুকুর, সেই সঙ্গে আরও খানিকটা নিচু জংলা জমি রয়েছে। বর্ষার সময় সেই পুকুর আর ওই নিচু জায়গাটুকু জলে ভর্তি হয়ে যায়। তারপর কার্তিক মাস থেকে সেই জল শুকোতে শুরু করে। অঘ্রাণ মাসে সেখানে আবার ছোট ছোট গাছগাছালি গজিয়ে ওঠে। ওই জংলা ভিটেটার নাম ডাকাতে বিদ্যা মিত্তিরের ভিটে। পুরো নাম বিদ্যাধর মিত্র। বিদ্যাধরকে আমরা চোখে দেখিনি, তবে খুব ছেলেবেলায় দিদি ভাইয়ের কাছে গল্প শুনেছি। বিদ্যাধর আর তার বাপ ঠাকুরদা নাকি ডাকাত ছিলেন। হই হই রই রই করে রাত দুপুরে দূর দূরান্তরের গ্রামে বন্দরে বর্ষা সরকি তলোয়ার নিয়ে তারা ডাকাতি করতে যেতেন। মশাল জেলে বহু ধনুরত্ন লুট করে নিঝুম রাতে বাড়ি ফিরে আসছেন, এই রকম একটা ছবি আমার মনের মধ্যে আঁকা হয়ে গিয়েছিল। আমরা অবশ্য ডাকাত কাউকে দেখিনি, বড় একটা জংলা ভিটেই শুধু দেখে আসছি। একদিকে ছোট একখানি ঘরে একজন বৃদ্ধা থাকতেন। মাথার চুল সব পাকা, কুঁজো হয়ে লাঠিতে ভর করে হাঁটতেন। তিনি বিদ্যাধর মিত্রের কি যেন হতেন। দিদি ভাইয়ের কাছে ছেলেবেলায় শুনেছিলাম, এখন আর মনে নেই। তারপর সেই বুড়ির মেয়ে আর মেয়ের ঘরের দুই নাতি এলো কলকাতা থেকে এখানে বাস করার জন্যে। তারপর শেয়াল সেঁজার আর সাপটাপের ভয়ে তারাও পালিয়ে কলকাতায় ফিরে গেল। দিদিভাই বলতেন, ও ভিটে কি আর মানুষজন বাস করতে পারে? ও ভিটে অভিশাপ আছে, ডাকাতদের ধনজন কি আর থাকে? অভিশাপ থাকুক আর যাই থাকুক, এই ডাকাতে মিত্রের ভিটের ওপর আমার খুব আকর্ষণ ছিল। এই ভিটেটা আম জাম কাঁঠাল গাছে ভর্তি, আর আছে নারকেল গাছ। কত যে ফল হয় তার আর সীমা সংখ্যা নেই। এই ভিটের উত্তর দিকের অংশটা আমরা কিনে নিয়েছি, আর বাকি অংশের দেখাশোনার ভারও আমাদের ওপর। কিন্তু থাকলে কি হবে, আম জাম আমরা বেশি পাই না, বাইরের লোকে চুরি করে নিয়ে যায়। একদিন অনাথ এসে দিদিভাইকে বলল, বুড়ো ঠাকুরুন, ডাকাতে ভিটের বড় আম গাছটার ডালে মৌচাক পড়েছে, চাকখানা বেশ বড় হয়ে উঠেছে। দিদিভাই বললেন, হ্যাঁ আমি শুনেছি, চাকখানা আরও বাড়ুক, তখন গোপালকে দিয়ে কাটিয়ে আনব। গোপাল ঘরামি পাড়াতেই থাকে। আমাদের পুকুরের পূব পাড়ে ছোট একটু খাল আছে, সেটুকু পার হলেই ঘরামির বাড়ি। গোপাল চমৎকার ঘর তৈরি করতে পারে। শনের চাল বাঁধা, বাঁশের বাখারি দিয়ে ঘরের বেড়া বাঁধা, বড় বড় বাঁশ কেটে খুঁটি তৈরি করার কাজে গোপাল ঘরামি ওস্তাদ। এছাড়া তার আরও অনেক গুণ আছে। সে ঝাড়ফুঁক, জল পড়া, তেল পড়ার মন্ত্রতন্ত্র জানে, আর জানে মৌচাক কাটতে। ঘরামির কাজ করে সে মজুরি নেয়, কিন্তু মৌচাক কেটে সে পয়সা নেয় না। মৌচাক থেকে যে বোতল ভর্তি মধু পাওয়া যায়, সেই মধুর ভাগ নেয় গোপাল। মধু পেলে আমরা তা অল্প একটু হাতের তালুতে নিয়ে চেটে চেটে খেয়ে ফেলি। কোনো কোনো সময় মধু দিয়ে মুড়ি মেখেও খাই। কিন্তু গোপাল শুনেছি মধু খায় না, বাড়িতে বউ আর ছেলে মেয়েদেরও খেতে দেয় না। এই মধু নাকি সে ওষুধ তৈরির কাজে লাগায়। কেউ কেউ বলে ডাক্তার কবিরাজের কাছে মধু বিক্রি করে গোপাল টাকা নেয়। দিদিভাই বললেন, চাকখানা গোপালকে দেখাতে হবে, কাটবার মতো অবস্থা হয়েছে কি না সে বলতে পারবে। তারপর একদিন অমাবস্যা পূর্ণিমা তিথি দেখে মৌচাক কাটিয়ে নিলেই হবে। এইসব দফতর ছিল দিদি ভাইয়ের অধীনে। কোথায় কোন গাছে আমজাম পেকেছে, কাঁঠাল বড় হয়েছে, পেরে আনতে হবে, সব ব্যবস্থা বাবার বিধবা পিসিমা দিদিভাই করতেন। তার সহায়ক ছিল বাড়ির অল্প বয়সী চাকর অনাথ।
আমাদের চেয়ে সে সামান্য কিছু বড় ছিল বয়সে। বাবা কাকা সকালবেলায় ভাঙ্গা শহরের কাছারিতে চলে যান আর রাত্রে ফিরে আসেন। তারা চলে যাওয়ার পর অনাথই হয় বাড়ির কর্তা। আমরা 3 ভাই, আমি আর কান্দু বাঞ্ছু তার আজ্ঞাবহ দাস। আমরা যে যার সাধ্যমতো অনাথের কথা শুনে চলি, কারণ সে আমাদের খেলার সঙ্গী, নানা রকম দুঃসাহসিক অভিযানের সঙ্গী। লুকিয়ে লুকিয়ে সে আমাদের বহু জায়গায় নিয়ে যায়। সেসব জায়গায় কিছুতেই আমরা বাড়ির সবাইকে জানিয়ে যেতে পারতাম না। বাড়ির কোন গাছে কি আমাদের দখলের আশেপাশের কোনো ভিটায় মৌচাক টৌচাক পড়লে তা কখন কাকে দিয়ে কাটিয়ে আনতে হবে সে দায়িত্ব দিদিভাই নিজেই নিয়েছেন। কিন্তু দিদিভাইয়ের আড়ালে এসে অনাথ আমাদের চুপি চুপি বলল, এবার আর গোপাল ঘরামিকে অর্ধেক মধু নিয়ে যেতে দিচ্ছি নে। অর্ধেক ঘরামি নেবে আর অর্ধেক নেবেন বুড়ো ঠাকুরুন। আমরা 1 ফোঁটা মধু চেয়ে পাবো না। আচ্ছা, দিদি ভাই এত মধু দিয়ে কি করেন বলতো অনাথ? অনাথ বললেন, কি আর করবেন, রাত্রে তো আর ভাত খান না, দুধ খই কি জবের ছাতুটা তো খেয়ে পেটটি ভরে নেন। সেই সঙ্গে গুড় আর চিনির বদলে শিশি থেকে মধু ঢেলে ঢেলে খান। বাঞ্ছু দিদি ভাইয়ের কাছে রাত্রে থাকে, তার পাশে শুয়ে ঘুমোয়। সবসময় তার পক্ষ নিয়ে সে কথা বলে। সে প্রতিবাদ করে বলল, যা, তুমি বাজে কথা বলছো। দিদিভাই শিশিগুলোতে মধু জমিয়ে রাখে, পাড়ার কারো দরকার হলে তাকে দেয়। সেদিনও তো বিনোদের জেঠিমা এসে নিয়ে গেলেন। অনাথ চটে গিয়ে বলল, যা, তুই তাহলে বুড়ো ঠানের দলে গিয়ে থাক, আমাদের কাছে আর আসিস নে। দেখি কে তোকে যাত্রা দেখতে, কবিগান শুনতে নিয়ে যায়, ঘোড়দৌড় দেখতে নিয়ে যায়, কালা হাজরার বিলে মাছ ধরার সময় বা কে সঙ্গে নেয় দেখে নেব। বাঞ্ছুর ফর্সা মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি তাড়াতাড়ি বললাম, না না, বাঞ্ছুও আমাদের দলে। অনাথকে চোখের ইশারায় থামিয়ে দিয়ে বললাম, বাঞ্ছুও আমাদের সঙ্গে থাকবে। বাঞ্ছুকে বেদলি করে লাভ নেই। ও যদি আগে থেকে গিয়ে দিদিভাইকে কি বাবাকে আমাদের প্ল্যান প্রোগ্রামের কথা জানিয়ে দেয় তাহলে সব পণ্ড হয়ে যাবে। অনাথ নিজেও সে কথা জানে, তবু তার দেমাক যায় না। সে স্বৈরাচারী সম্রাটের মতো বাঞ্ছুর দিকে তাকিয়ে বলল, তাহলে তুই স্বীকার কর দিদিভাই সব মধু খায়। বাঞ্ছু নিম খাওয়ার মতো মুখ করে বলল, সব মধু খায়। অনাথ বলল, সেই জন্যেই তার অত ঘন ঘন পেটের অসুখ হয়। আমি বাঞ্ছুকে রেহাই দিয়ে বললাম, থাক, ওটা আর তোকে বলতে হবে না। পেটের অসুখ বাঞ্ছুরও নিতান্ত কম হয় না। গোপনে গোপনে দিদিভাই ওকে মধুর ভাগ দেন কি না কে জানে। আরও ছেলেবেলায় কান্দু আর বাঞ্ছু দুজনেই যখন রায়বাড়িতে ডিস্ট্রিক্ট বোর্ডের স্কুলে পড়তো, তখন বাঞ্ছু শুধু হাফ প্যান্ট নয়, স্কুলের বেঞ্চও নষ্ট করে দিয়ে এসেছিল। মতি মাস্টার স্কুলের আরেকজন ছেলেকে পাঠিয়ে বলেছিলেন, আপনাদের ছেলে কুকর্ম করেছে, আপনারা এসে পরিষ্কার করে দিয়ে যান। দিদি ভাইয়ের হুকুমে অনাথি ঝাঁটা আর জলের বালতি নিয়ে ছুটির পরে স্কুলে গিয়ে সব সাফ করে দিয়ে এসেছিল। ভাগ্যে সে কথাটা এই মুহূর্তে অনাথের মনে পড়ছে না, নইলে বাঞ্ছুর ওপর সে আরও শোধ নিত। সেদিন মুসলমানদের কি একটা পর্ব, বোধ হয় ফতিয়া দুহাজ্জম, উপলক্ষে আমাদের স্কুল ছুটি। কোর্ট ছুটি থাকা সত্ত্বেও বাবা কাকা বেরিয়ে গেছেন। সেরেস্তায় দুজনেরই কী সব দরকার আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর দিদি ভাই, মা, জেঠিমা, কাকিমারা সব ঘুমোচ্ছেন। সেই অবসরে পুকুরের ধারে খেজুর গাছটার তলায় অনাথ আমাদের ডেকে নিল। চুপি চুপি বলল, কাউকে বলবি নে, আজই আমি মৌচাক কেটে আনছি। আমি রোমাঞ্চিত হয়ে বললাম, সে কি, আজই? অনাথ বলল, এক্ষুনি, নইলে পূর্ণিমা এসে যাচ্ছে, অন্য কেউ চুরি করে কেটে নিয়ে যাবে। আর গোপাল ঘেরামির হাতে গেলে তো কথাই নেই, অর্ধেক মধু গোপাল নেবে আর অর্ধেক তার মা যশোদা। আমি বললাম, যশোদা কে? কাকে যশোদা বলছে অনাথ তা আমি জানি, তবু জেনেও না জানার ভান করলাম অনাথ কি বলে তা শোনার জন্যে। অনাথ মুখ বাঁকিয়ে বলল, আমাদের বুড়ো ঠাকুরুন। আর কে?
রাত দিন কেবল গোপাল গোপাল গোপাল। ওই আধবুড়ো গোপাল যেন ওর কোলের ছেলে। গোপালও পিসিমা বলতে অজ্ঞান। মধুর ভাগ পায় কি না? কিন্তু এবার আর এক ফোঁটা মধুও তোমাকে নিতে দিচ্ছি নে। এবার তোমার ভাগ্যে অষ্টরম্ভা। গোপাল ঘরামির বাড়ির দিকে মুখ করে অনাথ বুড়ো আঙুল দেখালো। বলল, কে কে তোমার সঙ্গে যাবে? অনাথ বলল, দেখি মণ্ডলদের সুখচাঁদকে ডেকে নেব, ও আমার কথা টথা শোনে। কান্দু বলল, আমিও তো তোমার কথা শুনি অনাথ, আমি যাব সঙ্গে। অনাথ বলল, আচ্ছা তুই আয়। কান্দু বেশ শক্তটক্ত কাজের ছেলে আছে, চটপট গাছে উঠতে পারে। কায়দা কানুন একবার দেখিয়ে দিলেই ও বুঝে নেয়, ও আসতে পারে সঙ্গে। কিন্তু তোমরা দুজন? অনাথ আমার আর বাঞ্ছুর দিকে তাকালো। তোমাদের নিয়ে আমি বেশি ভরসা পাচ্ছি নে। যা নরম যা আনাড়ি, শেষে তোমরাই পিঠের বোঝা না হয়ে দাঁড়াও। কান্দু হেসে বলল, একজন বালির বস্তা আর একজন নুনের বস্তা। আমি আর বাঞ্ছু অনাথের প্রতি করুণ দৃষ্টিতে তাকালাম। আমরাও তো তার কম অনুগত প্রজা নই, তবু কেন আমাদের ওপর সে অমন নির্দয় হচ্ছে? শেষ পর্যন্ত অনাথের মনে বোধহয় দয়া হলো। অনাথ বলল, ঠিক আছে, তোমরাও সঙ্গে যাবে, কিন্তু চেঁচামেচি তো ভালো নয়, কেউ টু শব্দটি করতে পারবে না। আমরা তাতেই রাজি। অনাথ বলল, বাড়ির ভিতর থেকে তোয়ালে গামছা টামছা সব নিয়ে আয়, খানচারেক হলেই চলবে, মাথায় মুখে জড়িয়ে বাঁধতে হবে। আমি আর বাঞ্ছু গেলাম গামছার জোগাড়ে। ফিরে এসে দেখি অনাথ আর কান্দু গাছতলায় নেই। অবাক কাণ্ড, গেল কোথায় ওরা? বাঞ্ছু বলল, দাদা, ওরা আমাদের ফাঁকি দিয়ে ডাকাতে মিত্তিরের ভিটায় চলে গেছে। এতক্ষণে মৌচাক কাটতে শুরু করেছে। আমি বললাম, দূর, তাই কি হয়? মৌচাক কাটাবার আগে আরও অনেক প্রিপারেশন আছে। গামছা টামছা মুখে মাথায় জড়িয়ে যেতে হবে তো। খুঁজতে খুঁজতে দেখি দক্ষিণ দিকে আমাদের গোয়াল ঘরের পিছনে বসে দুজনে মিলে মশাল তৈরি করছে। অদ্ভুত সব মশাল। বাঁশের মোটা বাখারির মাথায় শুকনো নারকেলের ছোবড়া বাঁধা। সেই ছোবড়ার ওপর আঁশশ্যাওড়ার কাঁচা ডাল পাতা দড়ি দিয়ে জড়ানো। প্রত্যেকের হাতে একটা করে মশাল তুলে দিল অনাথ। একটি দেশলাই নিল ট্যাঁকে গুঁজে। আমি বললাম, এগুলো দিয়ে কি হবে? অনাথ বলল, বেশি বকবক করো না, যা হবে তা দেখতেই পাবে। অনাথের নেতৃত্ব মানতেই হয়। ও গোপাল ঘরামির সঙ্গে থেকে থেকে মৌচাক কাটা দেখেছে। কয়েকবার মশাল হাতে নিয়ে গাছের গোড়া পর্যন্ত গিয়েওছে। এতদিন সাধারণ সৈনিকের কাজ করে করে এবার ওর সেনাপতি হবার অধিকার হয়েছে বইকি। সবাই বলে, বয়স কম হলে কি হবে, অনাথের যেমন বুদ্ধি তেমনই সাহস, স্বভাবটাও গোয়ারের মতো একরোখো। মশাল হাতে নিয়ে আমরা দিনে দুপুরে ডাকাতি করতে চললাম। আমরা যেন বহুকাল আগের সেই ডাকসাইটের ডাকাত বিদ্যাধর মিত্রের উত্তর পুরুষ। আজ ডাকাতের বাড়িতে ডাকাতি হবে। কয়েক গজ দক্ষিণে সেই জংলা ভিটে। বড় বড় গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটাকে অন্ধকার করে রেখেছে। নিচটা নানা রকম আগাছা আর কাঁটা গাছে ভর্তি। হঠাৎ অনাথের মনে পড়ল, ভালো কথা, মধু রাখবার জন্যে তো কোনো পাত্রটাত্র আনা হলো না। শিগগির যাও, একটা ঘটি টটি কিছু নিয়ে এসো। খবরদার, কেউ যেন টের না পায়। আমি বললাম, মৌচাক তো বাড়িতে নিয়ে যাব। অনাথ বলল, বাড়িতে নিয়ে যাব কেন? মৌচাক কেটে সব মধু নিংড়ে নিয়ে তারপর যাব। এবার আর মধুর ভাগ কাউকে দিচ্ছি নে। বললাম, দিদি ভাই যখন বলবেন মৌচাকখানা কি হলো? অনাথ বলল, বলবো, কে কেটে নিয়ে গেছে তার আমরা কি জানি? আগেই তো আপনাকে বলেছিলাম। আমি ফের বাড়িতে গেলাম। সবাই তখনও ঘুমোচ্ছে। পা টিপে টিপে রান্নাঘরের শিকল খুলে বড় পিতলের ঘটিটা তুলে নিয়ে আবার চলে এলাম। নিজেই নিজেদের ঘটি চোর। ততক্ষণে অনাথ মশালগুলি জেলে ফেলেছে।
চোখ জ্বালা করা ধোঁয়া উঠছে চারদিক থেকে। এই ধোঁয়াই তো চাই। এই ধোঁয়ায় অস্থির হয়ে এই মৌমাছিরা পালাবে, কিন্তু তার আগে আমাদেরই যে পালাতে ইচ্ছে করছে। মশাল নিয়ে আমরা এগিয়ে গেলাম। জঙ্গলের মধ্যে বড় আম গাছটার উঁচু প্রসারিত একখানি ডাল পূব থেকে পশ্চিমে অনেকখানি ছড়িয়ে রয়েছে, যেন গাছটা তার ডান হাতখানা বাড়িয়ে দিয়েছে। সেই ডালে বেশ বড় একখানি মৌচাক ঝুলে রয়েছে। সুন্দর একখানি কুলো কে যেন গাছের ডালে বেঁধে রেখেছে। সবগুলি ডাল আমের বলে ভর্তি। আশেপাশের গাছগুলিতেও বোল ধরেছে। কোনো কোনো গাছে ছোট ছোট গুটিও দেখা যাচ্ছে। ভারী মিষ্টি গন্ধ বেরোচ্ছে বোলের। গাছের তলায় এসে অনাথ বলল, মশালগুলি সব উঁচু করে তুলে ধর। অনাথ গাছ বেয়ে ওপরে উঠে গেল। ওরও এক হাতে মশাল। ধারালো কিন্তু হালকা আছাড়ির একখানা দা অনাথের পিছনে কাছার ওপরে কাপড়ের সঙ্গে গোঁজা। গাছ বেয়ে উঠতে উঠতে অনাথ কান্দুকে বলল, পারিস যদি তুইও আয়, ওরা নিচে থাক। মশালের ধোঁয়ায় মৌমাছিগুলি উঠতে শুরু করলো, আর অনাথ দা দিয়ে ডাল থেকে সমস্ত মৌচাকখানা কেটে নামাতে লাগলো। কয়েক মিনিটের ব্যাপার, কিন্তু সেই কয়েক মিনিটও নির্বিঘ্নে কাটল না। আমরা সবাই চিৎকার করে উঠলাম, গেলাম গেলাম, ওরে বাবা রে, মরলাম মরলাম। ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা আমাদের আক্রমণ করেছে। আমাদের মুখে যদিও গামছা আর তোয়ালে জড়ানো ছিল, কিন্তু সেই বর্ম কোথায় সরে গেছে। আমরা মৌমাছির হুলের জ্বালায় অস্থির হয়ে উঠলাম। কান্দুও গাছ থেকে লাফ দিয়ে পড়ে কাঁটা বনের ভেতর দিয়ে ছুটতে লাগলো। কিন্তু আমরা বেশি দূর যেতে পারলাম না, কারণ চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। একটা কাঁটা লতায় পা জড়িয়ে গিয়ে বাঞ্ছু তো আছাড় খেয়েই পড়ল। আমি তাকে কোনো রকমে ধরে তুললাম। কান্দু আমার পিছনে। অনাথ ডাল থেকে মৌচাকখানা ততক্ষণে কেটে নামিয়েছে, কিন্তু ওই নামানো মাত্রই বেশি দূর আর এগোতে পারল না। সামনে আমরা যা দেখলাম তাতে আমাদের চক্ষু স্থির হয়ে গেল। আমাদের খুঁজে খুঁজে দিদিভাই এখানে এসে হাজির হয়েছেন, তার সঙ্গে গোপাল ঘরামি। গোপালকে তিনি হয়তো মৌচাকখানা দেখাবার জন্যই ডেকে এনেছিলেন। দিদিভাইয়ের দিকে তাকিয়ে দেখি তিনি ভৈরবীর মূর্তি ধরেছেন। পরনে মোটা থান, চুলগুলি ছোট করে ছাঁটা, গলায় রুদ্রাক্ষের মালা, চোখ দুটি জ্বলছে। কান্দু বাঞ্ছু দুজনকে দুই চর বসিয়ে দিলেন দিদিভাই। আমি তার হাতের কাছ থেকে সরে দুপা পিছিয়ে গিয়ে একটুর জন্য বেঁচে গেলাম। তিনি বললেন, এই বিদ্যা হয়েছে তোমার, দাঁড়াও মজা দেখাচ্ছি। তারপর গোপাল ঘরামির দিকে চেয়ে বললেন, গোপাল, দা আছে তোর সঙ্গে? আছে পিসিমা, ঘরামি সব সময় তার দাখানা সঙ্গে নিয়ে ঘোরে। দিদিভাই বললেন, অনাথের ওই কুলোর মতো কান দুটো গোড়া থেকে কেটে নে তো। ঘরামি সামনের দিকে এগিয়ে গেল। অনাথের কান দুটোর ওপর তার লোভ নেই। তার হাতে যে সোনার কুলোখানা ঝুলে রয়েছে সেখানা সে তুলে নিল। বাড়িতে গিয়ে দেখি আমাদের প্রত্যেকের মুখই একখানা করে মৌচাক হয়ে রয়েছে। মৌমাছির কামড়ে সব একেবারে ফুলে ঢোল। দিদিভাই তাড়াতাড়ি মলম তৈরি করে আমাদের মুখে হাতে মাখিয়ে দিতে লাগলেন। মা জেঠিমারা কাণ্ড দেখে অবাক। বাবা কাকাও কোর্ট থেকে সেদিন সন্ধ্যার আগে ফিরে এলেন, কিন্তু আমাদের অবস্থা দেখে বেশি কিছু আর বললেন না, শুধু অনাথকে অল্প স্বল্প গালমন্দ করলেন। রাত্রে বাঞ্ছুর একটু জ্বর হয়েছিল, কিন্তু পরদিনই তা ছেড়ে গেল। বিকেল বেলায় দিদিভাই মধু দিয়ে মুড়ি মেখে ছোট ছোট বেতের থালিতে করে আমাদের খেতে দিলেন। উত্তরের ঘরের বারান্দায় মাদুর পেতে বসে আমরা বেশ তাড়িয়ে তাড়িয়ে খেতে লাগলাম। অনাথও একটু দূরে বসে গম্ভীর মুখে খাচ্ছিল। দিদিভাই আমার দিকে চেয়ে বললেন, কেমন লাগছে রে খেতে? আমি বললাম, চমৎকার দিদিভাই, তুমি আমাদের রানী মৌমাছি। দিদিভাই বললেন, অত সোহাগে দরকার নেই, এমনিতেই বেশ আছি, যা দৌড়াত্ম করছো তোমরা। আমি প্রসঙ্গটা এড়িয়ে গিয়ে বললাম, মৌচাকের ওই চারাগুলি দিয়ে নাকি মোমবাতি তৈরি করা যায় দিদিভাই, করবে? দিদিভাই আমাদের দিকে তাকিয়ে ফোগলা দাঁতে হাসলেন।
বললেন, এখন তোমরা আমার হাড়ে বাতি দিয়ে খাচ্ছ, মরবার পরে ওই মোমবাতি চিতায় জ্বেলে দিও। শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প, মধুচক্র। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।